ফ্রম শিলং ডে 2। এখন বাজে সকাল 7:22। টেম্পারেচার অ্যাপ্রক্স 15°C। আর এই হচ্ছে হোটেল, সমস্ত কিছু দেখিয়েছি আগের ভিডিওতে। যাই হোক, এখন ওয়েট করছি, বেরোবো, গাড়ি 8জন যাব। এবার যতজন যেই হিসাবে হবে, যতজন ভরবে সেই হিসাবে ঢুকবো আর কি গাড়িতে। এখন ওয়েট করছি, যদিও অলরেডি আমি লেট, কারণ বেরোনোর কথা ছিল সকাল 7টায়, এখন অলরেডি 7:22। সকাল সকাল পোহা দিয়ে একেবারে ডিম সিদ্ধ দিয়ে হেভি ব্রেকফাস্ট করে বেরিয়েছি। আমি যেখানে আছি সেখানে ব্রেকফাস্ট ইনক্লুড আছে, তো সেই কারণে খেয়ে বেরিয়েছি। মানে সকালবেলা যদি হেভি ব্রেকফাস্ট করা হয় না, তাহলে সারাদিনের চিন্তাটা থাকে না। এবার বুঝতেই পারছো, পোহা মানে অলমোস্ট ওটা ভাতেরই সমান, কারণ চিড়ে তো ভাতেরই সমান। তো পেট একদম টাইট। আজকে দুর্দান্ত ঘোরা হবে। আজকে মূল উদ্দেশ্য হচ্ছে, এখন হোটেল থেকে আমি যাচ্ছি গাড়ির দিকে। আজকে যাওয়া হবে ডাউকির দিকে। তো চলো আজকে তোমাদের ডাউকি ঘুরিয়ে দেখাবো। আজকে অনুকূল দাদা হচ্ছে সারথি, পুরো জায়গাটা ঘুরিয়ে দেখাবে, সব কিছু করাবে, সব ডিটেলস দাদার থেকে আমি জেনে নিচ্ছি, তোমাদেরকেও জানাচ্ছি। শিলং থেকে ডাউকি হচ্ছে কি 82 কিলোমিটার। ডাউকি থেকে এশিয়াস ক্লিনেস্ট ভিলেজ মলিলং যেটা, আর রুট বিচ, লিভিং রুট বিচ হচ্ছে গিয়ে 40 কিলোমিটার। মলিলং থেকে আপনার শিলং হচ্ছে গিয়ে 80 কিলোমিটার। আর ডাউকিটা হচ্ছে জৈন্তা হিলসে। যখন একটা ব্রিজ টপকে যাব আমরা, তখন হবে জৈন্তা হিলস। আর এই প্যাডটা হচ্ছে গিয়ে খাসি হিলস। মানে এখন তো আমরা মানে শিলংটা খাসি হিলসেই পড়ছে। খাসি হিলসে আছি আমরা। যখন মোটামুটি 80 কিলোমিটার চলে যাব, তখন হবে গিয়ে আপনার এসে জৈন্তা হিলস। আর কিছু জানা থাকলে বলুন, বলে দিন। মানে এখান থেকে আপনার মোটামুটি কতক্ষণ লাগবে? 2 ঘন্টা? না না না, 2 ঘন্টাও লাগবে না। 2 ঘন্টা না, আর বেশি লাগবে। 3.5 থেকে 4 ঘন্টা লাগবে। 3.5 থেকে 4 ঘন্টা লাগবে এখান থেকে আপনার ডাউকি পৌঁছতে? হ্যাঁ, পাহাড়ের রাস্তা তো। না, হোটেলে বললেও 2 ঘন্টার মধ্যে হয়ে যাবে। আমি বললাম হিসাবে তো আসছে না ব্যাপারটা। পাহাড়ের রাস্তা সমতলের সাথে তুলনা করতে হ্যাঁ, চলবে না। হ্যাঁ, ঠিক ঠিক ঠিক। সমতলে চলবে আপনার 80 কিলোমিটার পার হাওয়ার, এক ঘন্টা করে। আর এখানে চলবে 40। আমাদের যাত্রা কিছুক্ষণ চলার পরে কিন্তু পৌঁছে গেলাম এই পয়েন্টে, যেখানে বাঁ দিকে দেখা যাচ্ছে শিলং পিক, যেটা আমরা পরে যাব, এবং সামনের দিকে কিন্তু আমরা এগিয়ে যাব। সামনের দিকে যখন এগোচ্ছি, তখন দেখতে পেলাম এই খুব সুন্দর চায়ের বাগান। এই চায়ের বাগানে কিন্তু আমি গিয়েছিলাম, তবে এই চায়ের বাগানে একটা ব্যাপার হলো, এখানে কিন্তু তোমরা ফটো তুলতে পারবে, মানে স্টিল ফটোগ্রাফি করতে পারবে, তবে ভিডিওগ্রাফি করতে পারবে না। যেহেতু আমি ভিডিওগ্রাফি করতে পারবো না, সেই কারণেই কিন্তু আমি এই চায়ের বাগানে ঢুকিনি। তোমরা চাইলে কিন্তু এই চায়ের বাগানে টিকিট কেটে ঢুকতে পারো, এনজয় করতেই পারো। এই বছর এই সময় এই মেঘালয় রাজ্যের আসার কিন্তু বিশেষ একটি উদ্দেশ্য আছে আমার। অনেকেই হয়তো বুঝে গেছো, তবে সেটা কিন্তু অবশ্যই ক্রমশ প্রকাশ্য। এখন তোমরা যে অংশটা দেখতে পাচ্ছ, এই যে পাঁচিল দিয়ে ঘেরা জায়গাটা, এইটা হচ্ছে এয়ারফোর্স মিউজিয়াম। এই এয়ারফোর্স মিউজিয়ামে কিন্তু তোমরা আসতে পারো, টিকিট কেটে ঢুকতে পারো। তবে আমি কিন্তু এয়ারফোর্স মিউজিয়ামে ঢুকিনি। তবে অবশ্যই তোমরা যখন আসবে, সাইট সিনে কিন্তু এই এয়ারফোর্স মিউজিয়ামকে রাখতে পারো। 1972 সালে 21শে জানুয়ারি আসাম রাজ্য থেকে 2টো জেলা নিয়ে এই মেঘালয় রাজ্যটা তৈরি হয়েছিল। খাসি পাহাড়, জয়ন্তিয়া পাহাড় এবং গারো পাহাড় নিয়ে কিন্তু গঠিত হয়েছে এই সুন্দর মেঘের আবাসস্থল, অর্থাৎ মেঘালয়া। অসম্ভব সুন্দর একটি জায়গায় কিন্তু অলরেডি আমরা পৌঁছে গেছি, যে জায়গাটা কিন্তু অপূর্ব চোখে শান্তি দিচ্ছে। ডাউকি যাওয়ার পথে এই জায়গাটা দাঁড়াতে বাধ্য হলাম। জাস্ট ভিউটা দেখো, জাস্ট ভিউটা দেখো, তোমাদের আমি দেখাচ্ছি। আর এখানে যে ফ্ল্যাট এরিয়াটা তোমরা দেখতে পাচ্ছ, এই জায়গাটাতেও কিন্তু আমরা যাব, তবে আজকে না, অন্য দিন যাব, বাট এই জায়গাটাতেও যাব।
সম্পূর্ণ মনে হচ্ছে সবুজ কার্পেটে মোড়া আছে এই পাহাড়গুলো। মেঘালয়ের সত্যি নাম সার্থক, কারণ আমি যে দাঁড়িয়ে আছি না, পুরো মেঘগুলো গায়ের সামনে এগিয়ে আসছে, গায়ে লাগছে মেঘগুলো। দূরে যে অংশগুলো তোমরা দেখতে পাচ্ছ সেই অংশগুলো কিন্তু ঝর্ণার দাগ, অর্থাৎ জলের দাগ। মনসুনের সময় এখান থেকে চারিদিক থেকে কিন্তু জল পড়ে। বুঝতেই পারছো এই পরিবেশটা কতটা সুন্দর, অসাধারণ কিন্তু ভিউ দিয়ে আমাদের সাইট সিন শুরু হলো। বুঝতে পারছো পুরো পর্বটা কিন্তু খুব সুন্দর হতে চলেছে। দূরে যে রাস্তাগুলো দেখতে পাচ্ছ ওই রাস্তা দিয়ে কিন্তু এখন আমরা এগিয়ে যাব সামনের দিকে। তার আগে এই কিছুক্ষণে চোখের শান্তি। ডাউকি যাওয়ার পথে আমরা এসে পৌঁছেছি একটি ভিউ পয়েন্টে, যার নাম হচ্ছে মাও জং হিং ল্যাপিং শডং ভিউ পয়েন্ট। আগেই ক্ষমা চেয়ে নিচ্ছি, আমার কিন্তু প্রোনাউন্সিয়েশনটা ভুল হতেও পারে। যাই হোক, ডিমিউ মাসা গ্রামে কিন্তু এই ভিউ পয়েন্টটা অবস্থিত। এটা ইস্ট খাসি হিলে আছি আমরা। এখানে ঢুকতে এন্ট্রি ফি হচ্ছে 20 টাকা পার পার্সন, এবং চারিদিক থেকে কিন্তু মারাত্মক ঝিঝি পোকা ডাকছে। বাবা কি কানে লাগছে। পেছনের ভিউটা জাস্ট দেখো, কি অসাধারণ। একদম তোমরা এখানে আসলে 100% রেকমেন্ডেড, এই জায়গায় আসতেই হবে, মানে আসতেই হবে, মানে আসতেই হবে। অসম্ভব সুন্দর এই জায়গাটা, জাস্ট দেখো। এই যে ভিউ পয়েন্টটা, এই ভিউ পয়েন্টটা হচ্ছে আসলে পেনরুল্লা গিরিখাতের শুরু, যেটা দুর্দান্ত দেখতে এবং সামনে দিয়ে উকি দিয়ে দেখার মতন। ওই যে রাস্তাটা দেখছো, ওই রাস্তা দিয়ে কিন্তু এই মাত্র আমরা আসলাম। দুর্দান্ত কিন্তু এখানে গিরিখাত আছে, সেই গিরিখাত দেখার জন্য কিন্তু প্রতিটা মানুষ এখানে এসছে। এবং সব থেকে বড় কথা, এই জায়গাটায় দাঁড়িয়ে না পুরো মেঘটা গায়ে এসে ঠেকছে, এবং এই সামনে একটু উঁচু জায়গা আছে দেখার জন্য। মানে দুর্দান্ত ভিউ। আমি আরো কাছে যাচ্ছি যাতে তোমাদেরকে আরো ভালোভাবে এই গিরিখাতটাকে দেখাতে পারি। এই গিরিখাতটা সম্পূর্ণ সবুজ কার্পেটে মোড়া একটি গিরিখাত বলে মনে হচ্ছে, যার উপরে মেঘ ভেসে বেড়াচ্ছে এবং সেই মেঘ কিন্তু আমার গায়ে স্পর্শ করছে। এই অনুভূতিটা সত্যি ভাষায় প্রকাশ করার মতন না। ভিউ পয়েন্ট দেখার পর কিন্তু আবার আমার যাত্রা শুরু হলো ডাউকি যাওয়ার উদ্দেশ্যে। এই মেঘালয় রাজ্যে কিন্তু একটা ওয়ার্ল্ড রেকর্ড আছে, সেটা হলো কিছু কিছু এরিয়ায় গড়ে বার্ষিক বৃষ্টিপাত 12,000 মিলিমিটার, প্রায় 440 ইঞ্চি পর্যন্ত হয়ে থাকে, যা মেঘালয় পৃথিবীর সবচেয়ে আর্দ্র স্থান হিসাবে কিন্তু পরিচিত। আবার দাঁড়াতে বাধ্য হলাম, কারণ এখন আমি দেখতে পাচ্ছি চোখের সামনে সিলেটকে, অর্থাৎ বাংলাদেশকে। ক্যামেরায় কতটা ধরা পড়ছে আমি জানি না সত্যি, তবে সবুজ যে অংশটা তোমরা দেখতে পাচ্ছ তার ঠিক ওই দিকে যে জলাভূমি, যে মেঘের অংশটা দেখতে পাচ্ছ, সেটা কিন্তু সম্পূর্ণ বাংলাদেশ, যেটা হয়তো ক্যামেরায় খুব একটা আসছে না, তোমাদের আমি দেখাতে পাচ্ছি না, বোঝাতে পারছি না। তবে আরো কাছে যাব, তখন কিন্তু আশা করি তোমাদের আরো ভালো করে দেখাতে পারবো। আমার পেছনের যে অংশটা দেখতে পাচ্ছ সেটা কিন্তু সিলেট, অর্থাৎ বাংলাদেশের সিলেট। এখান থেকে কিন্তু খুব পরিষ্কার দেখা যাচ্ছে, দেখো এখানে নদীটা গেছে, যে রিভারটা অর্থাৎ ডাউকি যে রিভারটা, সেই রিভারটাই কিন্তু এখানে গেছে। মানে অসম্ভব সুন্দর, যে পুরো এরিয়াটা এতটা সুন্দর, মানে দেখার মতন। মানে এটা খুবই সুন্দর জায়গা, মানে সত্যি প্রকৃতি অপরূপ, মানে সৌন্দর্য এখানে ঢেলে দিয়েছে, এতটাই সুন্দর। এবারে বাংলাদেশের কিন্তু আরো কাছে চলে এসেছি। দেখতে পাচ্ছ যে অংশটা তোমরা, সেটা কিন্তু সম্পূর্ণ সিলেক্ট। তবে হ্যাঁ, আমি কিন্তু ইন্ডিয়ার মধ্যে আছি, বর্ডার ক্রস করে ওই পারে যাইনি। তবে তোমরা যদি ভালো করে দেখো জায়গাটা, তাহলে এটা কিন্তু আগের তুলনায় অনেকটাই বেটার, পরিষ্কার। আর এই যে নদীটা তোমরা দেখতে পাচ্ছ,
এটা কিন্তু ওমগট রিভার অথবা ডাউকি, যেটা কিন্তু এখান থেকে বয়ে গেছে এবং অনেকটাই কিন্তু পলি পড়ে গেছে। চারিদিকে কিন্তু জঙ্গলের আস্তরণ দেখতে পাচ্ছ, চারিদিকে সবুজ যে অংশটা সম্পূর্ণ জঙ্গল। এবং এই মুহূর্তে আমি আছি ঢিল ছোড়া দূরত্বে বাংলাদেশের একদম সামনে। এই জায়গাটাতে কিন্তু পরিষ্কার দেখো, নৌকাগুলো দেখা যাচ্ছে, মানুষগুলোকে দেখা যাচ্ছে, ওই পাশে ঘর বাড়ি সমস্ত কিছু কিন্তু পরিষ্কার দেখা যাচ্ছে এবং দূরে কিন্তু মেঘের আস্তরণ এবং মাঝখানে বিস্তীর্ণ সবুজ এরিয়া। অসাধারণ লাগছে কিন্তু দেখতে। আমার পেছনের যে পাহাড়টা দেখতে পাচ্ছ ওটা হচ্ছে খাসি হিলস, আর নিচে হচ্ছে ডাউকি রিভার। জাস্ট কালারটা দেখো কি অসাধারণ লাগছে, এই কালারটা দুর্দান্ত লাগছে, আশা করি বুঝতে পারছো। আর আমি আছি এই মুহূর্তে এইখানে, অর্থাৎ জয়ন্তী হিলসে। মানে এই হচ্ছে দুটো পাহাড়, এখানে হচ্ছে খাসি, এটা হচ্ছে জয়ন্তী, আর মাঝখানে হচ্ছে ডাউকি রিভার। অসম্ভব সুন্দর। খাসি এবং জয়ন্তিয়া পাহাড়কে যুক্ত করেছে কিন্তু এই ব্রিজ। এই ব্রিজের সম্পর্কে আরও কথা বলবো, তার আগে ওপর থেকে জাস্ট ভিউটা দেখো, অসাধারণ লাগছে। এখন মনে হচ্ছে কখন নিচে গিয়ে জলটা ধরবো। এই হচ্ছে পার্কিং এরিয়া, এখানে কিন্তু গাড়ি পার্ক করা হয়েছে এবং এই পার্কিং এরিয়া থেকে কিছুটা এগিয়ে কিন্তু এই নিচের দিকে সিঁড়ি নেমে গেছে। এখন আমি নামছি, নেমেই কিন্তু সবার আগে আমার চোখে পড়লো দোকানপাট এবং মাঝখান দিয়ে একটা রাস্তা গেছে, বেশ সুন্দর। চলো সামনের দিকে এগোনো যাক। আমার মনে হচ্ছে আমি কোনো সুপারি বনের মাঝখান থেকে যাচ্ছি, মাঝখান থেকে রাস্তা করা এবং চারিদিকে ওপরে কিন্তু পুরোপুরি সুপুরি বাগানে ভর্তি, মানে প্রচুর সুপুরি গাছ আছে এবং এখানে কিন্তু প্রচুর দোকানপাট আছে, বিভিন্ন ধরনের দোকানপাট আছে, খাওয়ার দোকান আছে, স্ন্যাক্সের দোকান, জুসের দোকান প্রচুর আছে। আরেকটা কথা বলে রাখি, এখানে কিন্তু ওয়াশরুম আছে, তাই চিন্তা করার কোনো কারণ নেই, কারণ বাথরুমটা কিন্তু মেয়েদের জন্য ভীষণ এসেন্সিয়াল সব জায়গাতে। এখান দিয়ে কিন্তু উপরে ওঠা যায়। আর আমি এখন এই সামনের দিকে এগিয়ে যাব। চলে এসেছি টিকিট কাউন্টারের সামনে, এখান থেকে কিন্তু টিকিট কাটতে হবে বোট রাইডের জন্য। তার আগে চলো তোমাদের আমি বোর্ডের ফেয়ারটা দেখিয়ে দিই কত রাইড। এখানে দেখতে পাচ্ছি 800 টাকা 45 মিনিটের জন্য এবং একটা বোর্ডে কিন্তু 3 জন যেতে পারবে। এই হচ্ছে দেখতে পাচ্ছ টিকিট কাটার পর এই যে স্লিপটা দিল, এই রিসিপ্টটা তোমাদের আমি দেখাচ্ছি। 800 টাকায় কিন্তু নিচে একদম 45 মিনিট। এখন আমি নিচে নামছি এবং দূরে যে অংশটা তোমরা দেখতে পাচ্ছ ওটা কিন্তু বাংলাদেশ। এবং সবথেকে যেটা মজার বিষয়, এই যে ডাউকি রিভারের কিন্তু সৌন্দর্য হচ্ছে তার রঙে এবং রূপে। অবশ্যই সেটা পরিষ্কার থাকাটাও একটা বিশাল বড় ব্যাপার এবং রাস্তাটাও কিন্তু মোটামুটি ভালো দেখতে পাচ্ছ, পাথুরে আছে তবে একটু বুঝে নামতে হবে। এবং আমি দেখতে পাচ্ছি এখানে লাইন দিয়ে কিন্তু বোট সাজানো হয়েছে এবং যেটা দেখতে পাচ্ছি এখানে বালি বস্তা রাখা হয়েছে। এবার চলো সামনের দিকে এগিয়ে যাক, কিন্তু ওই পাশটা কিন্তু যাওয়া যাবে না, ওখানে দূরে আমি বোট দেখতে পাচ্ছি যে যাওয়া নিষেধ, ওই পাশটা বাংলাদেশ। তবে ওই জায়গাটা পরে যাচ্ছি, আগে চলো বোট রাইডের জন্য যাই। অলরেডি কিন্তু যিনি মাঝি আছেন আমাদের বোট থেকে কিন্তু জল বার করছে আর আমার ভয় লাগছে, সত্যি বলছি খুব ভয় লাগছে, জল বার করছে বোট থেকে। দূরে তোমরা দেখতে পাচ্ছ একটা সিঁড়ি কিন্তু ওপর থেকে নিচের দিকে নেমে এসেছে, ওখান থেকেও কিন্তু বোট রাইড হয়। সেক্ষেত্রে কিন্তু অনেকটা হাঁটা, মানে ওপর থেকে নিচে অব্দি অনেকটা হেঁটে নামতে হবে। উঠে পড়েছি বোর্ডে এবং দেখতে পাচ্ছ চারিদিকে বিস্তীর্ণভাবে কিন্তু জল আছে। জলের থেকেও বেশি সুন্দর লাগছে আমার চারপাশের পরিবেশটা। শুধু দেখো, আমাদের দেশ ভারতবর্ষ কোনো অংশে বিশ্বের কোনো জায়গা থেকে কম নয়। বলা হয় সম্পূর্ণ ভারতবর্ষ যদি তোমরা কেউ ঘুরে নাও তাহলে তোমরা সারা পৃথিবী দেখবে। আজ তার প্রমাণ দেব এই জায়গা থেকে, কারণ
তোমরা অনেকেই নিশ্চয়ই থাইল্যান্ড গেছো, ফিফি আইল্যান্ড গেছো। এই জায়গাটা আমার সেরকমই মনে হচ্ছে। সেই জায়গা থেকে আমাদের ভারতবর্ষকে কোনোভাবেই এক করছি না, বরং তার থেকে বেশি সুন্দর বলবো। অবশ্যই আমি থাইল্যান্ডে যাইনি, তবে আমার দেশ কোনো অংশেই কম নয়। এই নদীর জলের কিন্তু সব জায়গায় গভীরতা সমান নয়, তবে জলের রং এবং রূপ কিন্তু অসাধারণ। যেমনটা ইন্টারনেটে দেখেছিলাম ঠিক তেমনই সুন্দর। তাই এই সুন্দর জায়গার সঙ্গে নিজেকেও বন্দি করলাম ক্যামেরায়। নৌকা বিহার এর আগেও করেছি, কাশ্মীরের ডাল লেকেও কিন্তু আমি নৌকা বিহার করেছিলাম। সেটা অলরেডি আমার চ্যানেলে আছে এবং তোমাদের সাথে আমি শেয়ার করেছি। আজকে যে নৌকা বিহারটা করছি সেটা কিন্তু সম্পূর্ণ আলাদা। প্রতিটা নৌকা বিহার একের অন্যের থেকে পৃথক এবং অন্য একের থেকে আরো বেশি সুন্দর। কোনোটাকে কম বেশি বলা যাবে না। তাই তোমরা যখনই নৌকা বিহারের সুযোগ পাবে অবশ্যই কিন্তু সেটা উপভোগ করো, তা না হলে কিন্তু অনেক কিছুই তোমরা মিস করে যাবে। এই জায়গাটায় দেখতে পাচ্ছি অনেক কিন্তু জামা কাপড় মেলা আছে, দেখতে পাচ্ছ উপরের ওই পাথরের উপাসটা। তার মানে এখানে কিন্তু মানুষজন থাকে, অর্থাৎ লোকাল মানুষ কিন্তু এখানেই থাকে। এবারে আসি এই ব্রিজটার কথায়, যেটা আগে বলছিলাম। এখন এই ব্রিজের নিচ দিয়ে আমরা যাব। এই ব্রিজ পার করেই কিন্তু আমরা এই ডাউকিতে এসেছি। এবার আরেকটা কথা তোমাদের জানিয়ে রাখি, এই ব্রিজে কিন্তু স্ট্রিক্টলি ফটো তোলা এবং ভিডিওগ্রাফি করা নিষিদ্ধ, সেই কারণেই করিনি। 1932 সালে এই ব্রিজটা কিন্তু ইংরেজরাই তৈরি করেছিল। নৌকা বিহারের সময় চোখে পড়ল এই সুন্দর ওয়াটারফল। এই জলটা প্রকৃতিগতভাবে উপর থেকে নিচে নেমে আসছে এই জলে, অর্থাৎ এই নৌকা বিহার করার সময় কিন্তু এই পাহাড়ের গা বেয়ে অসংখ্য জলরাশি অর্থাৎ জলপ্রপাত কিন্তু তোমরা দেখতে পারবে এখানে পড়ছে। দেখতে পাচ্ছ কি সুন্দর লাগছে দেখতে, পাথরের গা বেয়ে কিন্তু নেমে আসছে। এরকম প্রচুর কিন্তু মানে ছোটখাটো ঝর্ণা আমরা এখানে দেখতে পাবো। ডাউকিকে অনেকে ডকিও বলে। ভারতের মেঘালয় রাজ্যে পশ্চিম জয়ন্তিয়া পাহাড়ে অবস্থিত একটি শহর হলো এই ডকি বা ডাউকি। খাসি ভাষা এই নদীর নাম হলো উঙ্গোট রিভার। নদীর জলটা জাস্ট দেখো, অসাধারণ, কাচের মতন স্বচ্ছ আর ভীষণ পরিষ্কার। জলের রংটা এক্স্যাক্টলি সবুজ আর নীল মিশিলে যেই রংটা হয় ঠিক সেইটা। এক্স্যাক্টলি বলতে গেলে মোস্ট প্রবাবলি একে সিউইড বলে, সিউইড কালার। মানে খুবই সুন্দর, মানে এতটাই স্বচ্ছ। তবে নৌকার মধ্যে একদম মাঝখান একদম সোজা হয়ে বসতে, তার জন্য আমি জলটা তুলে দেখাতে পারছি না, হাত দিতেও পারছি না। ডাউকি গ্রাম ডাউকি নদীর তীরেই কিন্তু অবস্থিত। জিরো পলিউশনের কারণেই কিন্তু এখানকার এই জল এত স্বচ্ছ, এত সুন্দর। নিচের অংশটা দেখতে পাচ্ছ যেটা, সেটা কিন্তু বালি, আর দূরে দেখতে পাচ্ছ যে ক্যাম্প করা অংশগুলো, ওখানে কিন্তু ক্যাম্পিং করা হয়। তার জন্য আগের থেকে কিন্তু বুকিং করতে হয়। দেখতে পাচ্ছ এখানে কিন্তু অনেকেই ক্যাম্প করেছে। তোমরা চাইলে বুকিং করে আসলে কিন্তু এই অংশে ক্যাম্পও করতে পারবে। এখন তোমরা দেখতে পাচ্ছ জলের নিচে পুরো পাথরগুলো কিন্তু একদম স্বচ্ছ পরিষ্কারভাবে দেখা যাচ্ছে, এবং এই অংশে জলে হাত দিয়ে যা বুঝলাম জলটা কিন্তু বেশ ঠান্ডা। তবে এই অংশটা দেখে সত্যি মন খারাপ হলো।
কোনো জায়গায় গিয়ে কোনো জিনিস ফেলে জায়গাটাকে দয়া করে অপরিষ্কার করবে না, তাহলে সত্যি সেই জায়গাটার সৌন্দর্য নষ্ট হয়। এটা সবার কাছে আমার রিকোয়েস্ট থাকলো, প্লিজ কোনো জায়গায় গিয়ে এরকমভাবে ময়লা করো না। এই অংশটা কিন্তু তোমরা চাইলে নৌকা দাঁড় করিয়ে এই পাড়ে উঠে তোমরা বিভিন্ন রকম এখানে দোকান আছে, ছোটখাটো ফলের দোকান বা স্ন্যাক্সের দোকান আছে, সেখানে যেতে পারো, ফল খেতে পারো, ফটোশ্যুট করতে পারো। তবে অন্যান্য লোকের মুখে যা শুনলাম এখানকার দোকানকার জিনিসপত্রের কিন্তু দাম তুলনামূলকভাবে বেশি, তো সেই বুঝেই তোমরা জিনিসপত্র কিনবে। তবে আমি কিন্তু এখান থেকে আর নামিনি, কারণ আমার জুতো ভিজে যাওয়াটা ভয় ছিল, সেই কারণেই নামিনি। দেখতে পাচ্ছ এখানে কিন্তু কি জোরে কিন্তু নৌকার স্রোতটা, মানে জলের স্রোতটা আসছে কি জোরে। তো এইখান থেকেই আমি মাঝিকে বললাম যে তুমি নৌকাটাকে ঘুরিয়ে নাও, তো উনি কিন্তু সেই অনুযায়ী নৌকাটাকে ঘুরিয়ে নিলেন। তোমরা যখনই ডাউকিতে আসবে চেষ্টা করবে গরমকালে না আসার। একদম আমাদের কলকাতা শহরে যখন কড়া শীত থাকে সেই সময় এই জায়গাটায় আসবার। তার কারণ হচ্ছে ডাউকিতে কিন্তু বেশ গরম, আর গরমকালে যদি যাও তাহলে তো গরম আরও বেশি থাকবে, এটাই স্বাভাবিক। তবে শিলং বা অন্যান্য জায়গায় কিন্তু অত বেশি গরম নয়, যথেষ্টই ঠান্ডা। তবে ডাউকিটা যেহেতু নিচের অংশে সেই কারণে কিন্তু বেশ গরম। এখানকার বাসিন্দারা নৌকা করে তারপরে এখন পাথরের উঠে কিন্তু অনেকেই ফিশিং করছে, তার মানে এই জলে কিন্তু বেশ ভালো মতোই মাছ পাওয়া যায়, সেটা স্পষ্ট। আর একটা কথা তোমাদের জানিয়ে রাখি, মাথার উপরে সূর্য আছে, এই কারণেই কিন্তু এই জলের রংটা এতটা সুন্দর আমরা দেখতে পাচ্ছি। হ্যাঁ, ওয়েদারের উপর, সূর্যের উপর কিন্তু অনেকটাই এই জলের রং নির্ভর করে। হঠাৎ করে নজরে এলো পাহাড়ের ভেতরে কিন্তু একটা গুহা আছে, যেটা আমি মাঝিকে দেখালামও, তবে সে কোনো সদুত্তর দিতে না পারায় আমি ঠিক জানতে পারলাম না। তোমরা যদি কেউ জেনে থাকো এই ব্যাপারে অবশ্যই কিন্তু আমায় কমেন্ট করে জানাতে একদম ভুলো না। এই দেখো প্রকৃতিগতভাবে আবার একটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি পাহাড়ের গা বেয়ে সুন্দর করে উপর থেকে নিচ অব্দি কিন্তু জল নেমে আসছে, যেটা দেখতে কিন্তু সত্যি সুন্দর লাগছে। এই ডাউকিতে এই রিভার রাইটিং এর সময় কিন্তু এটা একটা অবশ্যই উপরি পাওনা। তবে মাঝির সাথে কথা বলে যা বুঝলাম, বর্ষাকালে নাকি এই জলের রং সম্পূর্ণ লাল হয়ে যায়, তার কারণ এখানকার মাটির কারণে। তখন কিন্তু এখানে বোটিং করতে দেওয়া হয় না। যারা অফিসে কাজের চাপে ভুগছো, ম্যানেজারের মুখ ঝামটায় অতিষ্ঠ হয়ে গেছো, ব্যবসা কাজে উন্নতি হচ্ছে না, প্রেমিকা ছেড়ে চলে গেছে, প্রেমিক প্রেমিকাকে ধোকা দিয়েছে, মনের দুঃখ হয়েছে, ব্রেকআপ হয়ে গেছে, যে কোনো রকমের মনের দুঃখ থাকলে অবশ্যই তোমরা এই জায়গায় চলে এসো। আশা করি এই জায়গার সৌন্দর্য তোমাদের মুগ্ধ করবে, মন শান্ত করবে এবং পরিবেশকে ভালোবাসতে বাধ্য করবে। আমি প্রত্যেককে রিকোয়েস্ট করব, যে কোনো রকম বয়সের মানুষ অবশ্যই এই জায়গাটায় আসা উচিত এবং এই নৌকা বিহারটা কিন্তু উপভোগ করা উচিত। হঠাৎ করে দেখতে পেলাম একটা বড় কিন্তু পাথরের মতন জায়গা, যে জায়গাটা কিন্তু জলের একদম মাঝখানে এবং দেখতে অনেকটাই ডাইনোসরের মুখের মতন।
আমরা কিন্তু নৌকা বিহারের প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি। হঠাৎ করে চোখে পড়ল একটা বড় রকমের পাথর। যারা কিংকং সিনেমাটা দেখেছো তাদের কিন্তু এই জায়গাটা অনেকটা কংয়ের মুখের মতো লাগতে পারে, তবে খুব সম্ভবত ওটা কোনো একটা ভিউ পয়েন্ট। এইখানে তোমরা দেখতে পাচ্ছ যে ঝর্ণার যে জলটা পড়ছে সেটা কিন্তু যথেষ্ট জোরে, এবং বর্ষাকালে এর গভীরতা কিন্তু আরো বাড়তে থাকে। তার কারণ এই পাহাড়ের গা বেয়ে চারিদিক থেকে কিন্তু বৃষ্টির জল এসে পড়ে এই নদীতে। এখন হয়তো কোনো জায়গায় 5 ফুট বা 20 ফুটের মতন জল আছে এই নদীতে, তবে বর্ষার সময় সেই স্তরটা বেড়ে যায় প্রায় 40 ফুটের মতন, এবং তখন কিন্তু এখানকার বোটিং যারা করে তাদের তরফ থেকে কিন্তু বোটিংটা তখন বন্ধ থাকে। এখন যে ছাতা মাথায় দেওয়া অংশগুলো তোমরা দেখতে পাচ্ছ ওই জায়গাটা কিন্তু ওপার বাংলার। ওখানে কিন্তু ওখানকার মানুষেরা জল কেলি করছে। আমার নৌকা বিহার প্রায় শেষের পর্যায়ে। এখন এই ডাউকিকে আলবিদা জানিয়ে সামনের দিকে এগিয়ে চলছি। একটু পরেই কিন্তু আমার নৌকাটা পাড়ে এসে লাগবে। এখানে যে বস্তাগুলো দেখতে পাচ্ছ সেগুলো কিন্তু বালির বস্তা। এখানে বালির বস্তাগুলো কিন্তু নৌকা করে আনা হয়েছে কোথাও একটা জায়গা থেকে, এবং পাড়ে কিন্তু দেওয়া হচ্ছে। একই নদী, একই মাটি, একই রক্তে মাংসে করা আমরা সবাই মানুষ, কিন্তু তাও একটা মাঝখানে ডিভিশন আছে। সেটা কিন্তু এখানে আসলে, এই জায়গায় আসলে বোঝা যায়। এটা আমার প্রথমবার না, এর আগে কিন্তু অনেকবারই আমি ইন্ডিয়া বাংলাদেশের বর্ডারে গেছি, সেখানে বিভিন্ন রকম অ্যাক্টিভিটিস আমি দেখেছি। দেখতে পাচ্ছ এই হচ্ছে, আর ওপর থেকে কিন্তু সব নজরদারি রাখছে এখানে, সুতরাং কোনো রকমে কোনো কিছু চলবে না। আমি নিজেও বর্ডার ক্রস করিনি, আর তোমরাও কখনো আসলে এখানে বর্ডার ক্রস করবে না। এখন আমি আছি ইন্ডিয়া বাংলাদেশ বর্ডারের একদম সীমান্তে। দেখতে পাচ্ছ এইটা হচ্ছে জলের সীমানা, অর্থাৎ জলের মধ্যে একটা অদৃশ্য একটি লাইন আছে, যেই লাইনের ওপারে এবং এপারে আমরা কেউই যাওয়া আসা করতে পারি না ভিসা ছাড়া। এখানে অনেকেই কিন্তু আছে, দেখতে পাচ্ছ প্রত্যেকে কিন্তু এখানে দাঁড়িয়ে ফটো তুলছে। আমার পেছনে বাংলাদেশ, আমি আছি ইন্ডিয়াতে। বর্ডার কখনোই ক্রস করা উচিত না। দেখতে পাচ্ছ এই যে পেছনে যে ছাতা দেওয়া অংশটা সব কিন্তু বাংলাদেশের, সব বাংলাদেশের। ওই পাশটা হচ্ছে সিলেট, অ্যাকচুয়ালি বাংলাদেশের সিলেট, আর আমি আছি ইন্ডিয়াতে। বর্ডার কিন্তু কখনোই ক্রস করা উচিত না, ওটা কিন্তু নিয়ম বিরুদ্ধ, আইন বিরুদ্ধ। কেমন লাগলো তোমাদের এই পুরো পার্টটা আমাদের কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলো না। এইখানে দেখো বোট কিন্তু দেওয়া আছে, এবং এই বোর্ডের নির্দেশ কিন্তু আমাদের সকলকেই পালন করতে হবে। এতক্ষণ পর্যন্ত তোমাদের জলের বর্ডার দেখালাম, এবারে চলো তোমাদের ডাঙার বর্ডার দেখাবো, যেখানে ভিসা পাসপোর্ট থাকলে কিন্তু তোমরা যাওয়া আসা করতে পারবে। এখানে আরো কিছু কথা বলে রাখি, তোমরা যখন এখানে আসবে, এই ডাউকিতে আসবে, অন দা ওয়েতে কিন্তু অনেক রকম লোক তোমাদের ধরবে, যারা তোমাদের বলবে বোটিং করাবে, ঠিক আছে? তারা মোটামুটি 1000-1500 এরকম রেট বলবে, এবং অনেকটা উঁচু থেকে নামতে হবে, যেটা তুমি অলরেডি ভিডিওতে দেখিয়েছি। সেক্ষেত্রে আমি তোমাদের যে রাস্তাটা দেখালাম, ওখানে কার পার্কিং করে এখান থেকে সোজা হেঁটে আসলে 800 টাকা নিচ্ছে, 45 মিনিট। সুতরাং কোনো সমস্যা নেই, তোমরা এখানে আসতে পারবে। তাই অন্যান্য লোকেদের থেকে একটু সাবধান। চলে এসেছি স্থলভাগের সীমানায়। এতক্ষণ জলভাগ দেখিয়েছি সীমানা, এবার স্থলভাগে চলে এসেছি। ডাউকি যেখানে বোটিং হয় সেখান থেকে প্রায় 1-1.5 কিলোমিটার দূরেই কিন্তু এই বর্ডার লাইনটা আছে,
এখন কিন্তু আছি ইন্ডিয়া গেটের একদম সামনে। এই মুহূর্তে আছি ইন্ডিয়া আর বাংলাদেশের বর্ডারের একদম মাঝখানে। পেছনটা দেখতে পাচ্ছ বাংলাদেশ, আর এইখানে আমাদের তিরঙ্গা সগৌরবে উঠছে। এর আগে অনেক জায়গায় কিন্তু তোমাদের আমি দেখিয়েছি যে বাংলাদেশ ইন্ডিয়া বর্ডার, আর আমার এই জায়গা সব থেকে বেশি ভালো লাগছে এই জায়গাটা, তোমরা বুঝতেই পারছো। এখানে কিন্তু তিরঙ্গা সগৌরবে উঠছে, আর এই হচ্ছে দেখো আমাদের ইন্ডিয়ার গেট, আর এই পাশে হচ্ছে বাংলাদেশ গেট। আমরা এই সাদা অংশটা পর্যন্ত যেতে পারি, তারপরে আর যেতে পারি না এবং যাওয়া উচিতও না। নির্দিষ্ট ডকুমেন্টস থাকলে কিন্তু এই জায়গা থেকে যাওয়া আসা করা যায়, মানে এপার বাংলা থেকে ওপার বাংলা যেতে পারে মানুষ, এবং ওপার বাংলা থেকে এপার বাংলায় আসতে পারে। ওপাশে অলরেডি দেখতে পাচ্ছি অনেকগুলো কিন্তু ট্রাক রাখা আছে, আমাদের এদিকেও রাখা আছে। এখানে পরপর দেখতে পাচ্ছ অনেকগুলো ট্রাক কিন্তু রাখা আছে, ওগুলো ওই দিকটা কিন্তু হচ্ছে বাংলাদেশের দিক। আর এইখানে দেখতে পাচ্ছ যে বাংলাদেশের পতাকাও আছে, এবং সামনের যে অংশটা, এই যে সাদা অংশটা যেটা দেখতে পাচ্ছ 1275 ইন্ডিয়া লেখা, আমরা কিন্তু এই পর্যন্তই আসতে পারি, এবং এই পর্যন্ত এই জায়গাটাই হচ্ছে ইন্ডিয়া, এবং ওই দিকটা কিন্তু হয়ে যাচ্ছে ওপার বাংলা অর্থাৎ বাংলাদেশ। আমাদের এই পাড়টার নাম হচ্ছে ডাউকি, এবং ওই পাড়টার নাম হচ্ছে তামাবিল, খুব সম্ভবত যদি খুব ভুল না করি। ওই পাড়টার নাম হচ্ছে তামাবিল এবং আমাদের এই পাড়টার নাম হচ্ছে ডাউকি। তাহলে বলো কেমন লাগলো আজকে এই বোট রাইড বা নৌকা বিহার। আজকে কিন্তু পুরো জায়গাটা তোমাদের ঘুরে দেখালাম, অসম্ভব সুন্দর পুরো জায়গাটা, মানে এতটা সুন্দর না, আমি মনোমুগ্ধ হয়ে গেছি। আজকে ভিডিওটা কিন্তু অনেকটা বড় হয়ে গেছে, তাই এই ভিডিওটা বড় করব না, এখানেই শেষ করছি আজকের এই ভিডিও। কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলো না। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। আর যখনই সাবস্ক্রাইব করবে অবশ্যই কিন্তু বেল আইকনটা প্রেস করে দিও, তাহলে যখনই নতুন ভিডিও দেবো তোমাদের কাছে ইনস্ট্যান্ট নোটিফিকেশন যাবে। তাহলে দেখা হচ্ছে পরের ভিডিওতে খুব তাড়াতাড়ি। বাই।